প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, আপনারা জানেন ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মতো একটি কুখ্যাত গ্রুপকে যখন আপনি একাধিক মিডিয়া হাউসের লাইসেন্স দিয়ে দেবেন, সেই মিডিয়া হাউসগুলোকে কেন্দ্র করে তারা কিন্তু জনগণকে সঠিক সংবাদ দেবে না। তারা মূলত সেই সংবাদপত্র বা গণমাধ্যমগুলোকে ব্যবহার করে তাদের প্রতিপক্ষকে দমন করবে। এবং তেমনটিই কিন্তু এই কুখ্যাত বসুন্ধরা গ্রুপ আওয়ামী লীগের গোটা শাসনকাল জুড়েই করে এসেছে, যার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে একসময় এই বসুন্ধরা গ্রুপেরই এমডি মুনিয়া হত্যা এবং ধর্ষণ মামলার আসামি সায়েম সোবান আনভীরের সাথে ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার দিলীপ কুমার আগারওয়ালা অত্যন্ত সুসম্পর্ক রেখেছিলেন এবং তারা দুজন ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তো এখন এই যে তাদের বন্ধুত্ব, এই বন্ধুত্বে একটি ছেদ পড়েছে এবং তারা এখন একজন আরেকজনের শত্রুতে পরিণত হয়েছেন। এবং একটা সময় ছিল যে তারা এই দুজন মিলে দেশের জুয়েলারি যে বাজার, এটাকে তারা নিয়ন্ত্রণ করতেন। এবং এই জুয়েলারি ব্যবসায়ীদের যেটি সংগঠন রয়েছে অর্থাৎ বাজুস, সেই বাজুসের একজন ছিলেন সভাপতি, অর্থাৎ শামসুমান আনভীর, তিনি ছিলেন এটা সভাপতি, এবং দিলীপ কুমার আগারওয়ালা তিনি ছিলেন এর সাধারণ সম্পাদক। অর্থাৎ তাদের মাঝে কতটা ঘনিষ্ঠতা ছিল নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা এ থেকেই বুঝতে পারছেন। তো স্বৈরশাসক শেখ হাসিনার পতনের সাথে সাথেই কিন্তু আমাদের কাছে খবর এসেছে যে এই দুজনের মাঝে এখন যে তিক্ততা, সেটা একটা চরম আকার ধারণ করেছে। এবং দিলীপ আগারওয়ালা, তার যেহেতু নিজস্ব কোনো গণমাধ্যম নেই, তাই তিনি তার বক্তব্যকে মিডিয়ার সামনে তুলে ধরার জন্য গতকাল তিনি একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ, তারা তাদের যে মিডিয়া হাউসগুলো রয়েছে সেই মিডিয়া হাউসগুলোতে তারা ইতিমধ্যেই এই দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে যত ধরনের মিথ্যা অপপ্রচার রয়েছে সেগুলো করা শুরু করে দিয়েছে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ প্রতিদিন বা কালের কণ্ঠ এই পত্রিকাগুলোকে ব্যবহার করেই কিন্তু বসুন্ধরা এই অপকর্মগুলো করে থাকে, যেটার কন্টিনিউশন কিন্তু এখনো চলছে। এবং এই হলুদ সাংবাদিকতারই আরেকটি জ্বলন্ত উদাহরণ আমরা এখন আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি প্রিয় দর্শক। তো আমাদের এই যে এয়ারপোর্ট গুলো রয়েছে প্রিয় দর্শক, এই এয়ারপোর্ট গুলোতে আমরা জানি যে কাস্টমসের যারা কর্মকর্তা রয়েছেন তারা প্রতিদিনই স্বর্ণ চোরাচালান করার সময় চোরাচালানকারী যারা রয়েছেন তাদেরকে আটক করেন এবং এই সংবাদগুলো কিন্তু পত্রিকাতে আসে। তো এখন যেহেতু এই মুহূর্তে এই দিলীপ আগারওয়ালার সাথে সায়েম সোবান আনভীর তার একটা ব্যক্তিগত পর্যায়ে শত্রুতা চলছে, এবং যেহেতু দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে তাদের এখন একটা যেন তেন উপায়ে একটা মিথ্যা সংবাদ প্রচার করতে হবে, সে কারণে তারা যেটা করলো যে তাদের পত্রিকাকে ব্যবহার করে একটি এইরকম মানে কাস্টমসে ধরা পড়া একজন চোরা কারবারি, তার সাথে দিলীপ কুমার আগারওয়ালের সংশ্লিষ্টতা তারা তাদের পত্রিকাতে জাস্ট লিখার দরকার লিখে দিল। এবং গতকালকে যেটি খবর এসেছে যে সিলেট থেকে হোসাইন আহমেদ নামের এক তরুণকে স্বর্ণ চোরাচালানের সময় ধরে ফেলা হয়, গ্রেপ্তার করা হয়। এবং এই সংবাদটি প্রথম আলো সহ প্রায় সবগুলো গণমাধ্যমেই কিন্তু এসেছে। এবং একটি গণমাধ্যমে কিন্তু দাবি করা হয়নি যে এই হোসাইন আহমেদের সাথে দিলীপ আগারওয়ালার কোনো ধরনের সম্পৃক্ততা আছে। অর্থাৎ প্রথম আলো সহ কোনো গণমাধ্যমেই কিন্তু এই দাবি করা হয়নি যে এই আটককৃত ব্যক্তি হোসাইন আহমেদ তিনি দিলীপ আগারওয়ালার সাথে তার কোনো সম্পর্ক আছে। কিন্তু যেহেতু দিলীপ আগারওয়ালকে সামাজিকভাবে এখন হেনস্থা করতে হবে, তাই বসুন্ধরা গ্রুপ তাদের পত্রিকার মাধ্যমে তারা দাবি করছে যে এই স্বর্ণ চোরাচালানের মূল হোতা হিসেবে নাকি দিলীপ আগারওয়ালা জড়িত, এবং তারা একটা তাদের তথাকথিত সূত্রের বরাত দিয়ে এটা লিখেছে। অর্থাৎ কি ধরনের হলুদ সাংবাদিকতা তারা করছে তার একটা নির্লজ্জ উদাহরণ কিন্তু এটি। তো এ ধরনের হলুদ সাংবাদিকতার সাথে কিন্তু প্রিয় দর্শক আমরা কিন্তু আরো আগে থেকেই পরিচিত। অর্থাৎ এই যে ভূমিদস্যু শাহ আলম, তিনি এতগুলো পত্রিকার লাইসেন্স নিয়েছেনই তো এ ধরনের হলুদ সাংবাদিকতা করার জন্য, তার প্রতিপক্ষকে দমন করার জন্য এবং মানুষের চরিত্র হনন করার জন্য। যেমন আমি তারেক রহমানের সাথে লন্ডনে যখন দেখা করেছিলাম, তারা সেটাকে বানিয়ে দিল এক ধরনের রাষ্ট্রদ্রোহিতা, এবং তাদের বিরুদ্ধে আমি নিউজ করলাম, সেজন্য আমাকে তারা বানিয়ে দিল শিশু ধর্ষক। তবে মজার ব্যাপার হচ্ছে যে বিএনপি আবারও ক্ষমতায় আসতে পারে, সে ধরনের একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তো এই কারণেই এই পোল্টিবাজ বসুন্ধরার মালিক শাহ আলম এবং তার ছেলে সায়েম সোবান আনভীর, তারা তাদের একটি পোল্টিবাজির যে পালা সেটা শুরু করেছে ইতিমধ্যে। এবং তার একটা উদাহরণ হচ্ছে যে আমাকে এবং তারেক রহমানকে জড়িয়ে তারা যে একটি ভুয়া সংবাদ ছাপিয়েছিল,
সেই সংবাদটি কিন্তু এখন তাদের ওয়েব পোর্টালগুলোতে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই মিথ্যা সংবাদটি তারা কিন্তু ইতিমধ্যেই ডিলিট করে দিয়েছে। তো এই যে হাওয়া বদলের সাথে সাথে বসুন্ধরা গ্রুপ তাদেরও যে একটা চরিত্রের বদল হয়ে যায়, এটি কিন্তু তার একটি উদাহরণ। কিন্তু এই ভুয়া সংবাদ সরিয়ে নিলেও কিন্তু প্রিয় দর্শক, ভুয়া ও হয়রানিমূলক যে মিথ্যা মামলা তারা যে তাদের প্রতিপক্ষকে দমন করতে করে থাকে, সেটি কিন্তু তারা এখনো অব্যাহত রেখেছে। এবং এখনো বিভিন্ন থানাতে কর্মরত কিছু ওসি বসুন্ধরার মালিক শাহ আলমের নির্দেশে মিথ্যা মামলা তারা গ্রহণ করছে, এবং এ ধরনের খবর কিন্তু আমাদের কাছে এসেছে। এবং বসুন্ধরা গ্রুপের কাছ থেকে ঘুষ নিয়ে যেসব ওসি বা পুলিশ কর্মকর্তারা এসব অপকর্ম করছেন, তাদের প্রত্যেকের নাম এবং পদবি সেটাও কিন্তু আমি জানি। তো আমি তাদেরকে আসলে একটি সুযোগ দিতে চাই। আমি বলতে চাই যে আজকের পর থেকে যদি আমার কাছে এরকম কোনো খবর আসে যে ভূমিদস্যু বসুন্ধরা শাহ আলমের টাকা নিয়ে কোনো থানায় কোনো ওসি বা পুলিশ কর্মকর্তা এ ধরনের মিথ্যা বা হয়রানিমূলক মামলা তারা গ্রহণ করছেন, আমি প্রত্যেকের নাম পরিচয় এই নাগরিক টিভির মাধ্যমে এক্সপোজ করে দিব। তো এটা আমি আজকে এখানে ওপেন আমি বলে দিলাম। আমি একটা সুযোগ তাদেরকে দিচ্ছি, আমি এর পরবর্তীতে আর এই ধরনের সুযোগ তাদেরকে আমি দিব না। তো প্রিয় দর্শক, এবার আমি আবারও ফিরে আসতে চাই দিলীপ আগারওয়ালার প্রসঙ্গে। তো এই দিলীপ আগারওয়ালা তিনি গতকাল এক সংবাদ সম্মেলনে বসুন্ধরা গ্রুপ এবং আনভিরের বাটপাড়ি, হুমকি বা মাস্তানি এই প্রসঙ্গে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তো চলুন আমরা একটু দিলীপ আগারওয়ালার সেই বক্তব্যের অংশ বিশেষ একটু দেখে নেই। সত্যি কথা বলতেছি, 3 দিন ধরে এক ফোঁটা ঘুমায়নি। যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বলে ফেলা হচ্ছে মেরে ফেলা হবে তোমাকে, বলে ফেলা হচ্ছে যে তোমাকে হলো গুম করে ফেলা হবে, বলে ফেলা হচ্ছে তোমার দোকান লুট হয়ে যাবে, বলে ফেলা হচ্ছে তোমার বাসা লুট করে ফেলবে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে বাঁচাবেন। আপনি কোন সাধারণ ডায়েরি করছেন? আমি সাধারণ ডায়েরি করেছি, মতো একটা মিডিয়া হাউস নাই আমার, তো ভাই 10-20টা লোক নাই ভাই। আমি নিরীহ মানুষ, সারা জীবন কষ্ট করে ব্যবসা করেছি। হ্যাঁ, রাজনৈতিক প্রয়োজনে দেশের কেউ যখন মূল স্রোতের জন্য আসে, আজকে যদি আমরা ছাত্র জনতা যে আন্দোলন হয়েছে ওখানে কিন্তু আমরা সবাই যাচ্ছি। আমাদের কিন্তু এর আগে যদি আপনারাও এই বিকেল অনেকেই কিন্তু দেখা গেল যে বিভিন্ন সরকারি প্রোগ্রামে আপনাদেরকে ডেকেছে, আপনারা কিন্তু যেতে বাধ্য হয়েছেন ভাই। যখন যে সরকার থাকে, এক যে ব্যবসাদার হিসাবে, এক যে ফেডারেশন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ফেডারেশনে এখন বর্তমানও পরিচালনা পরিষদের ডাইরেক্টর আছি, আমাকে বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন সময় যেতে হবে। আমি গেছিলাম বলেই আজকে কিন্তু এই স্বর্ণ নীতিমালা এসছে। ভাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ, আমি যেন এ দেশে ভালো মতো ব্যবসা করতে পারি, আমার জানের নিরাপত্তা দিয়ে যেন দেশে বসবাস করতে পারি, আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন, এটাই হলো আপনাদের কাছে আমার অনুরোধ। নরসিংদী থানায় আমার বিরুদ্ধে স্মাগলিং এর মামলা করতে গিয়েছে। এখন নরসিংদীতে, আমি নরসিংদী আমার এইমাত্র, হ্যাঁ। এখন আমি বলি আপনাকে, আমি তো বাংলাদেশেই থাকি এবং কোনোদিন দেশ থেকে আমি পালায় যাইনি। আমি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এই মার্কেটে থাকি। আমি যদি অপরাধী হয়ে থাকি এবং অপরাধ যদি প্রমাণ থাকে, আমি আমার নিজেকে আইনের কাছে আমি সুপর্দ করতে আমি প্রস্তুত। এই স্বর্ণ নীতিমালা করেছি এই স্মাগলিং বন্ধ করার জন্য। স্মাগলিং বন্ধ করার জন্য বছরের পর বছর আমি তাকে সাথে নিয়ে, গঙ্গামালাকে সাথে নিয়ে, আমি জুয়েলার্স মার্কেটের সাথে নিয়ে কাজ করেছি। অথচ দেখেন, কোনোভাবে যদি তাদের বিরুদ্ধে আপনি যান, যত রকম নির্যাতন আছে সমস্ত নির্যাতন আপনাদের মধ্যে একটা মামলা দেখেছেন তো, আজকে হয়তো এই প্রেস কনফারেন্স করার পরে উঠার পরে দেখবেন আমার বিরুদ্ধে 100টা মামলা হয়ে গেছে। সেটাই, এটা একটু আপনাদের কাছে আমার একদম করজোরে অনুরোধ যে আমি যেন দেশে আমার প্রত্যক্ষ পরোক্ষভাবে ডায়মন্ড ওয়ার্ডের পরিবারের সঙ্গে 1000 কর্মচারীর সাথে যদি ইনটু 5 ধরি, 5000 মানুষ কিন্তু জড়িত। আমি কিন্তু এই দেশের মানুষকে ডায়মন্ড শিল্প চিনিয়েছি, স্বর্ণ নীতিমালা করেছি। এই জুয়েলারিতে আমার কি কন্ট্রিবিউশন আছে আপনারা সাধারণ মানুষের কাছে একটু খোঁজ খবর নেবেন। আপনার কাছে অনুরোধ যে আপনারা একটু বিষয়টা তুলে ধরবেন। তো প্রিয় দর্শক, দিলীপ আগারওয়ালার এবং বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান যেসব অভিযোগ করলেন, সেগুলো অত্যন্ত আতঙ্কের এবং শঙ্কার জায়গা কিন্তু তৈরি করে। এবং অন্তর্বর্তী সরকারের সময় ইতিমধ্যেই আমরা আশায় বুক বেঁধেছি যে এস আলম, সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপের মতো যারা স্বৈরাচার হাসিনা সরকারের আমলে তারা অলিগার্কের ভূমিকা যারা রেখেছিল, তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। তো এরকম একটি আশায় যখন আমরা বুক বাঁধছি, ঠিক সে সময় যখন খবর আসে যে উল্টো সেই শেখ হাসিনার দোসর এই ভূমিদস্যু শাহ আলমের নির্দেশে বিভিন্ন থানাতে এখনো যে ভুয়া মামলা গৃহীত হচ্ছে, সেটা কিন্তু আসলে অত্যন্ত দুঃখজনক। তো আমি এ নিয়ে রূপগঞ্জের কিছু পুলিশ কর্মকর্তা তাদের সাথেও কিন্তু আমি কথা বলার চেষ্টা করেছি, এবং
তারা নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ আমাকে জানিয়েছেন যে বিএনপির একজন বড় নেতা যদি থানায় এসে মামলা করার জন্য তাদেরকে চাপ দেন, তখন কিন্তু আসলে তাদের ঘাড়ে কয়টা মাথা আছে মামলা না নেয়ার। তো এটি শুনে কিন্তু আমি বেশ অবাক হই যে তার মানে কি দাঁড়াচ্ছে যে একসময় আওয়ামী লীগের পদ পরিচয় যারা ধারণ করতেন তারা গিয়ে থানায় চাপ দিয়ে মিথ্যা মামলা রুজু করতে বাধ্য করতেন সেই থানার সংশ্লিষ্ট যারা কর্মকর্তা তাদেরকে। আর এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বিএনপি তারা এই একই কাজটি করছে, যে প্রতিপক্ষকে দমন করার জন্য তারা লাঠিয়াল হিসেবে কাজ করছে। আর এক্ষেত্রে অত্যন্ত লজ্জার বিষয় যে ভূমিদস্যু বসুন্ধরা শাহ আলমের লাঠিয়াল হয়ে এই বিএনপিরই কিছু কিছু নেতা তারা বিভিন্ন থানায় গিয়ে মিথ্যা মামলা দায়ের করছে। তো আপনারা স্ক্রিনে প্রিয় দর্শক যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তিনি দুদিন আগেও বসুন্ধরা শাহ আলমের থেকে 50 লাখ টাকা ঘুষ নিয়ে শাহ আলমের প্রতিপক্ষদের বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করেছেন। তো আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করব যে আপনি আমার এই বক্তব্যকে সত্য হিসেবে ধরার দরকার নেই, আপনি সরেজমিনে একটু যাচাই করুন এবং যাচাই করেই দেখুন যে আমার এই তথ্যটি সঠিক কিনা, এবং যদি সঠিক প্রমাণিত হয় তাহলে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনি এই গোলাম ফারুক খোকনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। তো গতকাল আমার সাথে এক কথোপকথনে কিন্তু প্রিয় দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই শেখ হাসিনার যত অলিগার্ক রয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত করবে, বিশেষ করে বসুন্ধরা গ্রুপ তাদের বিরুদ্ধে তদন্ত করবে এবং তদন্ত করে যদি দোষী প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করবে। চলুন আমরা সেই ক্লিপটি একটু দেখে নেই। 1-11 সময় আমরা দেখেছিলাম যে এই যে বসুন্ধরা গ্রুপের যে শাহ আলম তার সাথে মইনু আহমেদ একটা মিটিং করেছিলেন এবং এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল এবং পরবর্তীতে তাকে ক্রিয়া পরিষদ থেকে পদত্যাগ করতে হয়েছিল এই কারণে। তো এখন আমরা দেখতে পেলাম যে ওই মানে যারা পতিত স্বৈরাচারের দোসর ছিল, বিশেষ করে বসুন্ধরা গ্রুপ বা এই হামিম গ্রুপ, এদেরকে আমরা দেখছি যে এখন আপনার পাশে দাঁড়িয়েও তারা কেউ কেউ ছবি তুলছে। তো এটা নিয়েও কিন্তু কেউ কেউ একটু বিতর্ক তুলছে। আমার পাশে দাঁড়িয়ে কেউ এরা ছবি তোলেনি। বসুন্ধরা সাহেব বসুন্ধরা কেউ তো আমার পাশে আমি অ্যাটলিস্ট কারো পাশে দাঁড়িয়ে ছবি তুলিনি। আর এই যে বসুন্ধরার বিষয়ে কিন্তু অনেকে জানতে চাচ্ছে যে তারা যে এই সরকারের একটা পতিত স্বৈরাচারের দোসর ছিল এবং তাদের সন্তান আপনি জানেন যে মুনিয়া হত্যা এবং ধর্ষণের সাথে অভিযোগে অভিযুক্ত। তো এরকম একটি কুখ্যাত গ্রুপ তারা এখনো কিন্তু নানা ধরনের মানে খারাপ কাজ তারা করে যাচ্ছে। তো এদের বিষয়ে কি আমরা কি কোনো শক্তিশালী অবস্থান দেখবো না? হ্যাঁ, অবশ্যই হবে, আমাদেরকে সময় দিতে হবে। আমি নিশ্চিত যে যারা কনসার্ন আছে এই ব্যাপারে তদন্ত হবে, তদন্ত করবে, তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে। আমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু স্যার আমি যেটা জানতে চাই যে এই যে অলিগার্ক মানে শেখ হাসিনা অনেকগুলো অলিগার্ক তৈরি করেছিল, তো এই অলিগার্কদের বিষয়ে কি মানে আপনারা কঠোর ব্যবস্থা নেবেন? তো এটা একটা প্রশ্ন থেকে যায়। আমি নিশ্চিত সরকার করবে, সরকার করবে, কিন্তু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। প্রিয় দর্শক, আমরাও কিন্তু সেনাপ্রধানের মতোই আমরা আশাবাদী হতে চাই, তবে সেক্ষেত্রে পুলিশের আইজিপি জনাব মইনুল ইসলামকে একটু সাহসী ভূমিকা রাখতে হবে। কারণ ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে এই বসুন্ধরার মালিকের এক ছেলেকে ধরতে ইন্টারপোলেরও কিন্তু সহায়তা চাওয়া হয়েছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পরেই তারা কিন্তু আবারও দেশে প্রত্যাবর্তন করে এবং কোনো ধরনের গ্রেপ্তার আতঙ্কই কিন্তু তাদের মাঝে আর ছিল না। তো বর্তমানে ভূমিদস্যু শাহ আলম এবং আনভিরের বিরুদ্ধে একাধিক ফৌজদারি অপরাধের দায়ে কিন্তু বিভিন্ন থানায় মামলা দায়ের করা আছে। তো আমরা আশা করব যে এসব মামলার মাঝে নিশ্চয়ই আইজিপি মইনুল ইসলাম তিনি গুরুত্বের আলোকে এমন কোনো এলিমেন্টস পাবেন যার উপর বেস করে আসলে এই দুই কুখ্যাত পিতা এবং পুত্র তাদেরকে তিনি আটকের ব্যবস্থা করবেন এবং দেশে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা শাহ আলম এবং তার ছেলে সায়েম সোবান আনভিরের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, তারা অবিলম্বে গ্রেপ্তার হোক এ প্রত্যাশায় শেষ করছি আজকের এই ভিডিওটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। 11 সরকার এই স্বপ্ন যদি কেউ দেখে, আমার মনে হয় আমাদের এই ব্যবসায়ীরা যথেষ্ট। এটাকে কিভাবে প্রতিহত করতে হবে সেই স্বপ্ন দেখে আর কারো কোনো লাভ নাই। মাননীয় প্রধানমন্ত্রী এদেশের জন্য কি করছেন ওনার সম্বন্ধে যদি বলতে হয় আমার 7 দিনেও শেষ হবে না। যদিও ওনার সংস্পর্শে আমি খুব কম যাই, কিন্তু ওনার সম্বন্ধে আমি যতদূর জানি যদি 7 দিনও বলা হয় তাও অনেক কম বলা হবে।